ছাত্রছাত্রীরা তোমাদের প্রশ্নবিচিত্রা ভলিউম 1 2026 যে বইটি রয়েছে সেই বইয়ে 170 পেজে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর সহ সমাধান আজকে আমরা দেখে নেব। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ লেখা আছে 9 নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। ফার্স্টে 7টি এমসিকিউ রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো ফার্স্ট এমসিকিউটি রয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটি হবে বি অক্সিজেন। 2 বয়েলের সূত্র অনুযায়ী গ্যাসের পিভিপি লেখচিত্রের প্রকৃতি, এটা হবে পি অক্ষের সমান্তরাল সরলরেখা। 3 প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয় এবং বক্রতা কেন্দ্র দিয়ে আগত আলোকরশ্মি দর্পণে প্রতিফলনের পর কিভাবে নির্গত হয়? 3 হবে সি মেরুবিন্দু দিয়ে। 4 কোনো আলো সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়? 4 হবে এ লাল। 5 সরল ক্যামেরায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? এটা হবে সদ অবশিষ্য। 6 সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা কোন মৌলের দেখা যায়? এটা হবে ফ্লোরিন, এটা হবে বি অর্থাৎ ফ্লোরিন। 7 প্রদত্ত কোন যৌগে আয়নীয় বন্ধন দেখা যায়? এটি হবে NaF সোডিয়াম ফ্লোরাইড। এই হয়ে গেল 7টি এমসিকিউ গ্রুপ এ। এরপরে গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এ তোমার এসএকিউ টাইপের প্রশ্ন আছে 9টি। 2.1 বায়ুমণ্ডলে কোন স্তরের জন্য বেতার যোগাযোগ সম্ভব হয়? এটি হবে আয়োনোস্ফিয়ার। 2.2 সিএনজি এর প্রধান উপাদান কি? এটি হবে মিথেন। অথবাতে রয়েছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? এটিও হবে মিথেন। এরপরে রয়েছে 2.3 দাগে চার্লসের সূত্র অনুযায়ী পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি? এটি হবে টি যেটা কেলভিন সমান টি ডিগ্রি সেলসিয়াস প্লাস 273.15। দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে রয়েছে 2.3 এর পরে 2.4 এসআইতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। এটি হবে 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এরপরে রয়েছে যে 2.5 সত্য মিথ্যা লেখো। জলের পরম প্রতিসরাঙ্ক 1.5, এটি হবে মিথ্যা। এরপরে রয়েছে 2.6 একটি প্রশ্ন রয়েছে যেটি উত্তল লেন্সের থেকে এফ এবং 2F দূরত্বের মাঝে যদি বস্তু থাকে তার বিবর্ধন কেমন হয়? 2.6 যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হবে বিবর্ধন কিন্তু 1-এর চেয়ে বেশি হয়। এরপরে অথবাতে রয়েছে 2.6 অথবাতে রয়েছে আলোর মৌলিক বর্ণগুলি কি কি? 2.6 আলোর যে মৌলিক বর্ণ অথবাতে রয়েছে সেটি হলো লাল, সবুজ এবং নীল। এরপরে রয়েছে 2.7 গামারশ্মির একটি ব্যবহার লেখো। গামারশ্মির ব্যবহার হচ্ছে রেডিও থেরাপিতে ও ক্যান্সার চিকিৎসায়। 2.8 রয়েছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ছিল? এটি হবে 7টি পর্যায় ছিল। এরপরে রয়েছে যে পর্যায় সারণীর প্রথম হ্রস্ব পর্যায়ের প্রথম মৌল কোনটি? এটি হবে হাইড্রোজেন। তারপরে রয়েছে যে নাইট্রোজেনের একটি অণুতে কী ধরনের বন্ধন দেখা যায়? এটা হবে ত্রিবন্ধন দেখা যায়। এরপরে নেক্সট হচ্ছে গ্রুপ সি, সেখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে বায়ুমণ্ডলের ওজোন স্তর ওজোন মানে অণু স্বাভাবিক প্রক্রিয়ায় কীভাবে উৎপাদিত বিয়োজিত হয়? এই প্রশ্নের উত্তরটি হবে যে উৎপাদন যেটা বলছে সেটা হচ্ছে সূর্যের যে অতিবেগুনি রশ্মি মানে আল্ট্রাভায়োলেট রশ্মি, সেটা অক্সিজেন যে অণু আছে তাকে আল্ট্রাভায়োলেট রশ্মি কী করে? দুটো অক্সিজেন পরমাণু তৈরি করে, O2 তৈরি করে। এবং সেই যে O মানে অক্সিজেন, সেটা আবার কিন্তু O2 মানে অক্সিজেন ওই পরমাণুগুলি মুক্ত আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, দিয়ে কি তৈরি করে? তৈরি করে হচ্ছে O3। এই যে দেখতে পাচ্ছি আমরা O3 তৈরি করে। এবার এটা হলো উৎপাদন। এবার বিয়োজন কি হলো? ওই যে ওজন তৈরি হয়ে গেল, ওই ওজন অণুটা আবার কি হয়? ওজন অণুটা আবার আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারাই ভেঙে যায়। ভেঙে গিয়ে কী তৈরি করে? ভেঙে গিয়ে তৈরি করে অক্সিজেন এবং অণু একটা এবং একটা অক্সিজেন পরমাণু তৈরি করে। এইভাবে ভারসাম্যটা বজায় রাখে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে স্থিতিশীল উন্নয়নের দুটি উদ্দেশ্য লেখো। স্থিতিশীল উন্নয়নে কিন্তু মেলা লক্ষ্য রয়েছে, সেগুলির মধ্যে একটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদের ব্যবহার, 2 হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ, 3 হচ্ছে এমনভাবে সম্পদের ব্যবহার করা যাতে সামাজিক ন্যায় বজায় থাকে, 4 সম্পদের পুনর্ব্যবহার, 5 মানুষের গুণগত মানের বিকাশ, ভালো স্বাস্থ্য, শিক্ষা, উচ্চ মাথাপিছু আয়, 6 পরিবেশ সম্পর্কিত বিষয়গুলি বিশ্বের পরিপ্রেক্ষিতে দেখা, মানুষকে বিশ্ব সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে বোঝানো। এইগুলি হচ্ছে স্থিতিশীল উন্নয়নের কিন্তু প্রধান লক্ষ্য। এরপরে রয়েছে
যে 3.2 পরম শূন্য তাপমাত্রাকে পরম বলার কারণ কি, যে পরম কথাটা যুক্ত আছে কেন। পরম শূন্য উষ্ণতা স্থির চাপে যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যায়। মহাবিশ্বের এর চেয়েও কম উষ্ণতা কিন্তু পাওয়া অসম্ভব ব্যাপার। এছাড়া পরম শূন্য উষ্ণতার ধারণা গ্যাসের প্রকৃতি, পরিমাণ, চাপ বা আয়তন কোনোটির ওপর নির্ভর করে না। তাই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য উষ্ণতা বা চরম উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতা বা চরম উষ্ণতা বলে। দেখতেই পাচ্ছ 3.2 দাগে এটা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো, দেখে নাও এবার আস্তে আস্তে, সেটি হলো যে 3.2 এর পরে 3.3 মানুষের চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি কী এবং এটি কিভাবে দূর করা যায়। এটা হচ্ছে এই ত্রুটিটা কি, দীর্ঘদৃষ্টি ত্রুটিটা, সেটা হচ্ছে চোখের দূরের জিনিস স্পষ্ট দেখতে পাওয়া যাবে কিন্তু কাছের জিনিস আর স্পষ্ট দেখতে পাওয়া যায় না। দূরের জিনিস দেখা যায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পাওয়া যায় না, এটা দীর্ঘদৃষ্টি ত্রুটি। এবং এর জন্য ব্যবহার করতে হয় কি, এর জন্য ব্যবহার করতে হয় হচ্ছে আমাদের উত্তল লেন্স। এর জন্য আমাদের উত্তল লেন্স ব্যবহার করতে হয় এর ত্রুটি দূর করার জন্য। এরপরে নেক্সট যেটি প্রশ্ন এবার যেটা রয়েছে সেটি দেখে নাও। সেটি হলো যে অথবা নীল আলোয় আলোকিত কোনো লাল রঙের জবা ফুল কী রঙের দেখায়, ব্যাখ্যা সহ লেখো। সেটি হচ্ছে যে সেটা হলো কোনো বস্তু যে রঙের দেখায় তা নির্ভর করে সেটি কোন রঙের আলো প্রতিফলিত করে। সেটা হচ্ছে লাল রঙের জবা ফুল সাধারণত শুধু লাল আলো প্রতিফলিত করে আর এবং অন্য সব রং শোষণ করে, অন্য সব রং শোষণ করে। যখন এটি নীল আলোতে আলোকিত হয় তখন নীল আলোর কোনো অংশই প্রতিফলিত করতে পারে না, কারণ এটি শুধুমাত্র লাল আলো প্রতিফলিত করতে সক্ষম। ফলে চোখে কোনো প্রতিফলিত আলো পৌঁছায় না এবং জবা ফুল কালো দেখায়। কারণটা হচ্ছে লাল আলো, মানে যে জবা ফুল শান্ত শুধু লাল আলোতেই প্রতিফলিত করে আর অন্য সব রং শোষণ করে। দেখতে পাচ্ছ তোমরা, উত্তরটি হবে কালো দেখা এক কথায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.4 দাগে আধুনিক পর্যায় সূত্রটি লেখো এবং শ্রেণী বরাবর মৌলের বিজারণ ধর্ম কিভাবে পরিবর্তিত হয় সেটি লেখো। সেটি দেখতে পাচ্ছ, সেটা যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর পদাশনে কোনো একটা শ্রেণী ধরে উপর থেকে যদি নিচে নামা হয় তাহলে মৌলসমূহের বিজারণ ক্ষমতা কিন্তু ক্রমশ বৃদ্ধি পায়। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হয়ে গেল। এরপরে নেক্সট যেটি রয়েছে সেটা হলো 3.5-এ একটি জলের অণু লুইস ডট গঠন দেখাও। সে জলের অণু লুইস ডট গঠন তোমরা দেখতে পাচ্ছ, জলের অণু লুইস ডট গঠন দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে 3.6 দাগে যেটি সেটি রয়েছে 3.6 দাগে, সেটি হলো প্রশ্নটি, সেটা হচ্ছে যে আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব থাকে কিনা যুক্তিসহ লেখো। সেই প্রশ্নের উত্তর যেটি হবে সেটি তোমরা দেখে নাও। আয়নীয় যৌগের অণুর কিন্তু অস্তিত্ব থাকে না, সেই পয়েন্টগুলি এইভাবে নোট আউট করতে হবে আমাদেরকে। এরপরে লাস্ট যে প্রশ্ন রয়েছে জলে দ্রাব্যতা এবং তড়িৎ পরিবাহিতা, এই দুইয়ের ভিত্তিতে কেএফ এবং এইচএফের পার্থক্য করো। এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে পার্থক্যটা করতে হবে। সেই পয়েন্ট দুটো হচ্ছে যে একটা হচ্ছে জলের দ্রাব্যতা আর একটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। এবার জলের দ্রাব্যতার ক্ষেত্রে কেএফ যেটা পটাশিয়াম ফ্লোরাইড সেটা অত্যন্ত দ্রাব্য এবং সম্পূর্ণ আয়নযোগ হয়, সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে। হাইড্রোফ্লোরিক যে অ্যাসিড সেটাতে তুলনামূলক কম দ্রাব্য। তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে এটা উচ্চ, কারণ একটি সম্পূর্ণ কেএফ কে প্লাস এবং এফ মাইনাস আয়নে পরিণত হয়। আর এটা হচ্ছে কম, কারণ এটা এইচএফ আংশিক আয়নিত হয়। এটা কম মানে উচ্চ, এটা আংশিক, এইচ প্লাস এবং এফ মাইনাস। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।